নমস্কার। অল্প অল্প গল্প স্বল্পে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুরু করতে চলেছি আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাসের প্রথম উপন্যাস প্রথম প্রতিশ্রুতির সপ্তম পর্ব। জগতের সমস্ত বিস্ময়কে কি একটিমাত্র প্রশ্নের মধ্যে প্রকাশ করা যায়? সেই একটি প্রশ্নের মধ্যেই ধিক্কার দেওয়া যায় জগতের সর্বাপেক্ষা অসহনীয় ধৃষ্টতাকে? আর কারো পক্ষে দেওয়া সম্ভব কিনা জানি না, কিন্তু দেখা গেল অন্তত একজনের পক্ষে তা সম্ভব হয়েছে। বারুইপুরের বাণিজ্যিকীর একটিমাত্র ছোট্ট প্রশ্নে ধ্বনিত হলো বিশ্বের সমস্ত বিস্ময় আর সমস্ত ধিক্কার বাণী। পাঠালো না? না। পথশ্রান্ত নাপিত বউ শুধু একটি শব্দ উচ্চারণ করে পা ছড়িয়ে বসল। প্রথম বড় ঢেউয়ের পরবর্তী আরেকটি ছোট ঢেউ। তুই হার মেনে ফিরে এলি? এবার বিস্ময় আর ধিক্কারের পালা নাপিত বউয়ের। শোনো কথা, তাদের মেয়ে তারা পাঠালে না, আমি কি তাদের ঘর থেকে মেয়ে কেড়ে নিয়ে আসবো? এবার বাণিজ্যিকী নিজেই পা ছড়িয়ে বসলেন। দুই ভ্রু এক জায়গায় এনে জড়ো করার চেষ্টা করতে করতে বললেন, ছুতোটা কি দেখালো? শোনো কথা, ছুতো আবার কিসের? সোজাসুজি মুখের উপর ঝাড়া জবাব, এখন পাঠাবো না। নাপিত বউ আঁচল খুলে পানের কৌটো বার করে। এক্ষুনি মুখে পান ভরিস নে নাপিত বউ, 14 বার উঠবি পিক ফেলতে। আমার কথাগুলোর আগে উত্তর দে। বলি ছুতো যুক্তি কিছু না, শুধু পাঠাবো না। এখন পাঠাবো না। তা কখন পাঠাবেন? আমার ছেড়াদ্দর সময়? আমি যে ভেবে থই পাচ্ছি না রে নাপিত বউ। মেয়ের বাপের এত বড় বুকের পাটা, পৃথিবীতে এখনো চন্দ্র সূর্য উঠছে না থেমে গেছে? এ কথা ভেবে বুক কাঁপলো না যে তোর মেয়েকে যদি ত্যাগ দিই? নাপিত বউ নিষেধ অগ্রাহ্য করে মুখে পান্দোক্তা পুরে বলে, বুক কাঁপবে? একটা কেন, 100টা মেয়েকে ঘরে ঠাঁই দেবার ভাত কাপড় দিয়ে পোষবার ক্ষমতা তাদের আছে। লক্ষ্মীবন্তর ঘর বটে। খুব বুঝি গিলিয়েছে। বাণিজ্যিকী দুরন্ত ক্রোধকে পরিহাসের ছদ্মবেশ পরিয়ে আসরে নামান। তাই বেয়ার বাড়ির লক্ষ্মীর ঘটায় চোখ ঝলসেছে। বলি ঘরে ভাত থাকলে কি মেয়ের শ্বশুর বাড়ির আশ্রয় গোছাতে হবে? অত বড় আসপদ্দার পর আর ওদের মেয়ে আনবো আমি? খাবার তুলে খোটা দিও না বামুন বৌদি, তোমাদের আশীর্বাদে নাপিত বউয়ের অমন খাবার ঢের জোটে। তবে হ্যাঁ, নজর আছে বটে। শুধু পয়সা থাকলেই হয় না, নজর থাকা চাই। কথাটা অর্থবহ, এবং সে অর্থ বাণিজ্যিকীর অন্তরে ছুঁচের মতো গিয়ে বেঁধে। তবু তিনি নিজেকে সংযত করে বলেন, তা নজরের পরিচয় কি দেখালো? 20 ভরির চন্দরহার গড়িয়ে দিয়েছে তোকে, নাকি 25 ভরির গোট? উপহাস্যের কিছু নেই, যা অন্যায্য তা বললে চলবে কেন? একজোড়া ফরাসডাঙ্গার থান, একখানা কেটে ধুতি আর নগদ 5 টাকা কে দেয় গো কুটুম বাড়ির লোককে? দেবে না কেন? যারা মেয়ে ঘরে আটকে রেখে দিতে চায় তারা ঘুষ দিয়ে মুখ বন্ধ করে কুটুমের লোকে। নইলে তুই তাদের যাচ্ছে তাই শুনিয়ে দিয়ে না এসে শোকক্ষেপ করছিস বসে বসে। তোর ওপর আমার ভরসা ছিল, এ তল্লাটে তোর মতন মুখ তো কারো দেখি না, আর তুই ডোবালি বাগিনী হয়ে মেরা বনে এলি। কি যে তকরার করো বামুন বৌদি? মেয়ের বাপ নিজে তফাতে দাঁড়িয়ে গিন্নিকে বলে দিল, মা কুটুম বাড়ির মেয়েকে বলে দাও বিয়ের সময় কথা হয়েছিল মেয়ের কুমারীকাল পূর্ণ না হলে শ্বশুর বাড়ি পাঠানো হবে না। সে কথা তারা হয়তো বিস্মরণ হয়ে গেছে, আমি তো হইনি। সময় হলে যাবে বই কি। বাণিজ্যিকী বিবাহকালের শর্ত উল্লেখে ধেই ধেই করে ওঠেন। কি বললি নাপিত বউ? বিয়ের কালের শর্ত সাবুদের কথা তুলেছে? কথা এমন কত হয়, বলে লাখ কথা নইলে বিয়ে হয় না। বলি তাদের চরণে খত লিখে দিয়েছিল কেউ? আমার ঘরের বউ আমার যদি আনতে ইচ্ছা হয়। আচ্ছা, আমিও দেখছি কত তাদের আসপদ্দা, কত তাদের তেজ। মেয়েকে শুধু ভাত কাপড় দিলেই যদি সব মিটে যেত, তাহলে আর কেউ তাকে বিয়ে দিয়ে পরবর্তী করে দিত না। বুঝলি নাপিত বউ? আসছে মাসেই বেটার আবার বিয়ে দেবো আমি, এই তোকে বলে রাখলাম। নাপিত বউ নিমো খারাপ নয়, অনেক খেয়ে অনেক পেয়ে এসেছে, তাই বেজার মুখে বলে, সে তোমাদের কথা তোমরা বুঝবে। বেয়াই তো পত্তর লিখে দিয়েছে বামুন দাদার নামে, নাও রাখো। তুই যে তাজ্জব করলি নাপিত বউ,
এই কদিনে তোকে তুক করলো না গুণ করলো লো? তাই ঘর সত্তর বিভীষণ হলি, কেবল ওদের কোলে ঝোল টেনে কথা বলছিস। ওই কত্তর কথা। এই যে নাপিত নিজের গামছাটার পুটলি গিট খোলে। বারুজ্জেগিনীর অবশ্য তৎপরতার অভাব নেই। তিনিও সঙ্গে সঙ্গে পুটুলির মধ্যে সেন দৃষ্টি নিক্ষেপ করে বললেন, কই বড় মানুষ কুটুম কি দিয়েছে দেখি। একটি ছেঁড়া ন্যাকার পুটুলি খুলে একখানি দোমড়ানো মোচড়ানো চিঠি বার করে মাটিতে নামিয়ে দিয়ে নাপিত বউ প্রাপ্ত সম্পদ দেখায়। এই কেটে, এই কাপড়ের জোড়া, এই গামছা, আর ও বাবা, আবার নতুন ঘটি কাশি দিয়েছে যে দেখছি। বারুজ্জেগিন্নি বলেন, সাথে কি আর বলছি, ঘুষ দিয়েছে। তা নাকুর বদলে নরুন নিয়ে ফিরলি তুই? কাশিখানা তো দেখছি ভারী পাথর কুচি। তা ভারী আছে, আর কথাবার্তাও ভালো। বাড়ির সদ্য গিন্নিরা যেন আমায় হাতে রাখে কি মাথায় রাখে। সে তুমি যাই বলো বামুন বৌদি, কুটুম তোমার খুব ভালো হয়েছে। অমন কুটুমের সঙ্গে অশ্বরস করলে তুমিই ঠকবে। তবে গিয়ে বউ তোমার, নিচে বলবো না, একটু বাচাল। বাচাল? সহসা যেন পাথরে পরিণত হলেন বারুজ্জেগিন্নি। বাচাল? আর সে কথা তুই এতক্ষণে বলছিস? হবেই তো, বাচাল হবে না? বাপের চাল চলন তো বুঝতেই পারছি। পয়সার গরমে ধরাকে সরা দেখেন, মেয়েকে আশকারা দিয়ে ধিঙ্গি অবতার করে তুলেছেন আর কি। আমিও এলাকেশি বামনি, বাচাল বউকে কেমন করে ট্রিট করতে হয় তা আমার জানা আছে। তার জানা থাকবে না? ছোটকাটা নাপিত বউ বলে বসে, আরো একটা মানুষের মেয়েকে ঘরে পুরে কি হালে রেখেছো তা তো আর কারো অজানা নেই। তা এ বউকে আর তুমি ডিট করছো কখন? ব্যাটার তো আবার বিয়ে দিচ্ছ। নাপিত বউয়ের কথায় এবার একটু ভয় খান বারুজ্জেগিন্নি এলোকেশি। ও যা মুখ ফোড়, পাড়ায় পাড়ায় সমস্ত রটিয়ে বেড়াবে, হাটে হাঁড়ি ভাঙবে। বারুজ্জেরা বউ আনতে পাঠিয়েছিল, বড় মানুষ বেহায়, মেয়ে পাঠায়নি। এ খবর রাষ্ট্র হলে কি আর মাথা হেঁট হবার কিছু বাকি থাকবে? নাপিত বউকে চটানোটা ঠিক হয়নি। চটায় না ওকে কেউ, চটাতে সাহসী করে না। সকলের হাঁড়ির খবর রাখে, সকল ঘরে যাতায়াত করে, আর সময়ে অসময়ে নাপিত বউয়ের স্মরণ না নিলে কারুর চলে না। যেমন তেজি তেমনি বিশ্বাসী, আর তেমনি জোরমন্ত ডাকাবুকো। একটা মদ্য জোয়ানের ধাক্কা ধরে নাপিত বউ। বউ মেয়ের শ্বশুর বাড়ি বাপের বাড়ি করতে নাপিত বউ এ গ্রামের ভরসাস্থল। চৈতন্য হয় সেটা এবার। তাই আরেকবার দেতো হাসি হাসেন বারুজ্জেগিন্নি। তবে আর কি, যা দেশ রাজ্যে রাষ্ট্র করে আয়, আমি আবার বিয়ে দিচ্ছি ব্যাটার। মরণ আর কি, গা জ্বলে যায়। কিন্তু তুই বল, রাগে মাথায় রক্ত চড়ে ওঠে কিনা? যাক, বিশদ বৃত্তান্ত বল দেখি। তুই কি বললি, তারা কি বলল? নেই বা? সাতকাণ্ড রামায়ণ গাইবার সময় এখন আর আমার নেই বামুন বৌদি। দুদিন দু রাত পায়ের উপর, সব বাঙ্গ যেন ভেঙে আসছে। ঘরে যাই এখন। ঘরে আর যাবে কেন? বারুজ্জেগিন্নি নিষ্প্রভ ভাবে বলেন, এখানেই নয় দুটো। না বাবা, ওতে আর দরকার নেই। কথাই বলে, ভাইয়ের ভাত ভেজের হাত। ঘরে গিয়ে দুদণ্ড জিরোই, তারপর বোঝা যাবে। আরো নরম হতে হয়, আরো তোয়াজ করতে হয়। শক্তের ভক্ত পৃথিবী। হ্যাঁলা, তা মাথায় তো 20 বান বিঁধে রেখে দিবি। উত্তর কর, মেয়ে কি বললো তাই বল। তুই কুটুমের বাড়ি থেকে গিয়েছিস, তোর সামনে কি বাচালতা করলো? করলো কি আর গাছে চললো তা নয়, তবে ঠাকুরমাদের সঙ্গে খুব হাত মুখ নেড়ে বক্তিমে করছিল দেখছিলাম। গিন্নিরা বলছিল কুটুম চটানো ঠিক নয়, তোমার বেয়ায়ের দুর্বুদ্ধির নিন্দে করছিল। তা দেখি ঘরের মধ্যে ঝাঁঝ দেখাচ্ছে। বাবার কথার উপর কথা, বাবার চাইতে তোমাদের বুদ্ধি বেশি। বেশ সময় যদি কথা হয়ে গেছিল 12 বছর বয়স না হলে তারা বউ নিয়ে যাবে না তো নিতে পাঠায় কোন আইনে, এইসব। কিন্তু বারুজ্জেগিন্নির তখন আর বাক স্ফূর্তির ক্ষমতা নেই। পুত্রবধূর বাগবিন্যাস প্রণালীর সংবাদে সে ক্ষমতা লোপ পেয়েছে তার। কিছুক্ষণ গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে থেকে স্বনিঃশ্বাসে বলেন, হ্যাঁ বউ, তুই তো আমাকে খুব উপহাসী করলি ব্যাটার আবার বিয়ে দেবো বলছি বলে। তা তুই নিজে মুখে স্বীকার কর, এ বউ নিয়ে ঘর করা যাবে? বাবার জন্মে তো এমন কথা শুনিনি নাপিত বউ।
যে শ্বশুর ঘরে যাওয়ার কথা নিয়ে ঘর বসতের বউ কথা কয়, চিপটেন কাটে। বাপের একটা তো একটু বাপ সোহাগী আছে, তা ও দোষ কি আর থাকবে? আপনিই যাবে। কথাতে আছে গো, হলুক জব্দ শিলে, চোর জব্দ কিলে, আর দুষ্ট মেয়ে জব্দ হয় শ্বশুর বাড়ি গেলে। জানি নে মা, আমার তো ভয়ে পেটের মধ্যে হাত পা সেঁধিয়ে যাচ্ছে। বুড়ো বয়সে বেটার বউয়ের হাতে কি খোয়ার আছে তা জানি না। আবার বিয়ে দেবো আর কোথা থেকে? তোর বামুন দাদা যে বিয়ের বিষয় সম্পত্তির উপর টাক করে বসে আছে, বলে বাপের একটা মেয়ে, যা পাবার বাপ চোখ বুঝলে সব মেয়ে জামাইয়েরই থাকবে। শোনো কথা। এবার গালে হাতের পালা নাপিত বউয়ের। ওই বিরিঙ্গির গোষ্ঠী অমন সব সোনার চাঁদ ভাইপো রয়েছে, তারা পাবে না। তাছাড়া ভাগ ভিন্ন তো নয়। তা জানি নে বাপু, কর্তা বলে তাই শুনি। বলে বাপটা একবার চোখ বুঝলে হয়। কার চোখ আগে বোঝে, কে কার বিষয় খায়, কে বলতে পারে বামুন বৌদি? বেয়ায়ের তো তোমার সোনার গৌরাঙ্গের মতন চেহারা, এখনো বিয়ে দিলে বিয়ে দেওয়া যায়। যাকে বাবা, তোমাদের কথা তোমরা বোঝো। যাই উঠি, বামুন দাদাকে পত্তরখানা দিও। নাপিত বউ উঠতে যায়, আর সেই মুহূর্তেই বামুন দাদার আগমন বার্তা ঘোষণা করে খরমের খটমট। এ কি, নাপিত বউ ফিরে এলি যে? প্রশ্নের সঙ্গে সঙ্গে বাইরের উঠোন থেকে ভিতর উঠোনে পা ফেলেন বাড়ুচ্ছে। ফিরে না এসে অকারণ আর কতদিন কুটুমের অন্ন ধ্বংসাবো? অবশ্যই তারা অনেক বলেছিল 8-10 দিন থেকে। তা তুই গিয়েছিলি কি করতে? বউ কই? পাঠালো না। বজ্র নির্ঘোষ ধ্বনিত হয় গৃহিণীর কণ্ঠ হতে। পাঠালো না? আরেকবার প্রমাণিত হলো একটি প্রশ্নের মধ্যেই জগতের সমস্ত বিস্ময় প্রকাশ করা সম্ভব। ছেলেকে খেতে বসিয়ে কথাটা পারলেন এলোকেশী। নাপিত বউ নিষিক্ত অগ্নিধারা শরীরের মধ্যে পরিপাক করতে করতে বেগুনি রঙা হয়ে উঠেছিলেন তিনি। তাই ভাতের থালাটা ছেলের পাতের গোড়ায় ধরে দিয়ে যখন পিদ্দিমের সলতেটা একটু বাড়িয়ে পা ছড়িয়ে বসলেন, মায়ের ভীষণ আকৃতি মুখ দেখে বুকটা কেঁপে উঠল নবকুমারের। নবকুমারের বয়স 18-19 হলেও মায়ের কাছে সে দুগ্ধপোষ্যের সমগোত্র, আর মা এবং যম তার মনের জগতে সমতুল্য। মা যখন মুখ ছোটায় তখন ভয়ে নবকুমারের হাত পা পেটের মধ্যে সেঁধিয়ে যায়। যার উদ্দেশ্যে সেই লাভাস্রোত প্রবাহিত হোক, নবকুমার ভয়ে কাঁপে। আজকের গালিগালাজের স্রোতটা আবার নবকুমারেরই শ্বশুরবাড়িকে কেন্দ্র করে, কাজেই খাওয়া আর হয় না বেচারার। ভয়ে লজ্জায় ঘাটটা নিচু হতে হতে প্রায় থালার সঙ্গে ঠেকে আসে। নাপিত বউ কুটুমবাড়ি যাওয়া পর্যন্ত মনের মধ্যে একটা পুলকের গুঞ্জরণ বইছিল নবকুমারের। ছড়ানো ছিটানো কথাই শুনতে পাচ্ছিল এলোকেশী নাকি বউকে আনতে পাঠিয়েছেন। কেমন সেই বউ, কি তার নাম, কিরকম দেখতে, এসব লজ্জাকর চিন্তাকে কিছুতেই মন থেকে তাড়াতে পারছিল না নবকুমার। শয়নে স্বপনে একটি মুখচ্ছবি আবছা আবছা ছায়া ফেলে বাড়ির এখানে সেখানে এলোকেশীর কাছে কাছে ঘুরে বেড়াচ্ছিল ঘোমটা টেনে টেনে। শোবার ঘরে, অনবগুণ্ঠনে? ওরে বাবা, অত দুঃসাহসী কল্পনার সাহস নবকুমারের নেই। সে ভাবনার ধারে কাছে গেলেই বুক গুড়গুড় করে ওঠে তার। মার সামনে দাঁড়ালে তো কথাই নেই। আশঙ্কা হয় ছেলের মনের ভিতরটা কাঁচ দিঘির জলের ভিতরটার মতোই দেখতে পাচ্ছেন এলোকেশী। না, শোবার ঘরের এলাকায় কি নিজের ধারের কাছে বউয়ের উপস্থিতির অবস্থা চিন্তা করে না নবকুমার, করে শুধুই মায়ের ধারে কাছে। নাপিত বউয়ের অভিযান কার্যকরী হবে না এরকম অবিশ্বাস্য দুর্ঘটনার কথা তার স্বপ্নেও মনে আসেনি। তাই এই কদিন প্রতিদিন সন্ধ্যার পর ভবতোষ মাস্টারের কাছে ইংরাজি পড়া পড়ে বাড়ি ফিরে উৎকর্ণ হয়ে থাকে একটি মৃদু ঝুনঝুন মলিন শব্দের আশায়। কিন্তু কই, কদিনের করারে গেছে নাপিত বউ, সে খবর নবকুমারের জানবার কথা নয়। তবু আশা করছিল পুজোর আগে অবশ্যই। আর পুজোর উৎসবের সঙ্গে হৃদয়ের আরেক উৎসবকে যুক্ত করে নিয়ে অবিরত বিহ্বল হচ্ছিল সে। পুজো আসছে, বউ আসছে। পুজোটা জানা, কিন্তু না জানি কেমন সে বউ।
বিয়ে হয়েছিল 15 পার হয়ে, এমন কিছু অজ্ঞানের বয়সে নয়। তবু লাজুক প্রকৃতি নবকুমার বিয়ের কোনো অনুষ্ঠানের সময়ে একটু চকিত দৃষ্টি নিক্ষেপ করেও কনে বউকে দেখে নেবার চেষ্টা করেনি। এখন যদি কেউ বদলে অন্য মেয়ে গছিয়ে দেয়, ধরার সাধ্য হবে না নবকুমারের। এমনকি এই কদিন ধরে শত চেষ্টাতেও বউয়ের নামটা মনে আনতে পারছে না সে। এতদিন অবশ্য মনে আনবার খেয়ালও হয়নি। নাপিত বউয়ের অভিযানই সহসা নবকুমারকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে, কৈশোর থেকে যৌবনের ধাপে। বিয়ের সময় সম্প্রদানকালে নামটা তো দু একবার উচ্চারিত হয়েছিল মনে হচ্ছে, কিন্তু কে তখন ভেবেছে এই নামটা মনে রাখবার দায়িত্ব তার? নবকুমার তো তখন অবিরাম ঘামছে, ওই ঘামটাই মনে আছে, নামটাম নয়। একে তো বিয়ের বর, তাছাড়া শ্বশুরের সেই দৃপ্ত উন্নত চেহারা, গম্ভীর স্বর আর রাশভারী ভাব, সেটাও সেই ভয়কে বাড়িয়ে দেওয়ার সহায়তা করেছিল। তাছাড়া বাসর ঘরে আরো কত রকম ভয়, সে ভয় এখনো বুঝি একটু একটু আছে। কিন্তু বউ শব্দটি কি মিষ্টি, ভয়ের মধ্যেও রোমাঞ্চ। কও না কথা মুখ তুলে বউ, দেখো না চেয়ে চোখ খুলে, মনের মধ্যে বাজছে সুর আর শব্দ। বন্ধু বান্ধবদের সঙ্গে বউয়ের আসন্ন আবির্ভাব নিয়ে আলোচনা করবার ক্ষমতাও নেই নবকুমারের। পাড়ার বন্ধু যারা খবরটা শুনেছিল, তারা যদি একটু আধটু ঠাট্টা করেছে, ধেত ধেত ছাড়া আর কোনো উত্তর দিতে পারছে না সে। অথচ যখন ভবতোষ মাস্টারের কাছ থেকে পড়া সেরে সন্ধ্যায় কাঁচদিঘির নির্জন পাড় দিয়ে বাড়ি ফিরেছে, তখন অনুচ্চারিত শব্দে বারবার ফিরিয়ে ফিরিয়ে গিয়েছে, এনেছি বকুলমালা, করবে আলো, তেল চুয়ানো তোর চুলে, নিশি দাঁতের হাসিটি বেশ, মুখখানি বেশ ঢলঢলে। তারপর কি? তাই তো, মুখখানি বেশ ঢলঢলে, মুখখানি বেশ। পরের লাইনটা কিছুতেই মনে পড়ে না, কোথা থেকে যে শিখেছিল তাও মনে পড়ে না। তবু ওই অসমাপ্ত গানটায় অপূর্ব সুরে গুঞ্জরিত হতে থাকে সমস্ত রাস্তাটা। কদিনের প্রত্যাশার পর আজ বাড়ি ফিরেই এলোকেশী প্রদত্ত সমাচারে বুকটা ছলাৎ করে উঠল, আর সেই বিয়ের তীরের মতো ঘাম ছুটে গেল মুহূর্তের মধ্যে। নাপিত বউ এসেছে শুনেছিস? বলে উঠলেন এলোকেশী। বাঘিনীর মতো বসেছিলেন দাবার ধারে। ছেলে এসে পাটা হাতটা ধোবে এটুকু সময়ও দেরি সইল না তাঁর। দিয়ে বসলেন সংবাদ, অন্ধকারেই বলে বসলেন, আলোটাও আনলেন না ছেলের সামনে। নবকুমারের কাছে অবশ্য এই সংবাদ অন্য অর্থ বহন করে এনেছে, তাই তার চিত্তে বিহ্বলতা। তাই মার বর্তমান অবস্থা ধরতে পারল না সে, ধরতে পারল না কণ্ঠস্বরের ভীষণতা। তাই না জানা একটা সুখে শিউরে উঠল, কিন্তু কতক্ষণের জন্যেই বা। ক্ষণকালের মধ্যেই নিষ্ঠুর সত্য প্রকাশিত হলো। মান্যগণ্য বেহায়ের উদ্দেশ্যে ছোট লোক, চামার, আস্পদ্দাবাজ ইত্যাদি শোভন সুন্দর বিশেষণমালা প্রয়োগ করে এলোকেশী জানালেন, মেয়ে পাঠালো না। মেয়ে পাঠালো না, এ কি অদ্ভুত বাণী! মেয়ে না পাঠানো যে সম্ভব সে কথা তো একবার মনের কোণেও আসেনি নবকুমারের। কিন্তু এই কথায় আর কি কথা কইবে নবকুমার, আর উত্তরের প্রত্যাশা করেও কথা বলেননি এলোকেশী। আরো খানিকক্ষণ ধরে বেয়ায়ের পয়সার গরম তুলে নাপিত বউকে ঘুষ দিয়ে হাত করার বার্তা জানিয়ে অবশেষে হঠাৎ আবিষ্কার করলেন এলোকেশী, ছেলেটা সেই অবধি উঠোনেই দাঁড়িয়ে আছে কাঠ হয়ে। মাতৃস্নেহ জেগে উঠল। আর দাঁড়িয়ে থেকে কি করবি, হাত মুখ ধো বলে এলোকেশী উচ্চগ্রামে চিৎকার করলেন, ভাত নেমেছে শুধু। রান্নাঘর থেকে সাড়া এলো, নেমেছে মামি, আয় মুখ ধুয়ে ভাত খেতে দি বলে রান্নাঘরের দিকে চলে গেলেন এলোকেশী। আর নবকুমার আস্তে আস্তে গায়ের কোটটা খুলে দেয়ালে লাগানো একটা গজালে টাঙিয়ে রেখে চলে গেল খিড়কির পুকুরের দিকে। হঠাৎ মনটা কেমন শিথিল আর ফাঁকা ফাঁকা লাগছে। যা ছিল না, কোনোদিনই যার স্বাদ জোটেনি, তেমন জিনিস হারালেও এমন শূন্যতাবোধ আসে। সব ফাঁকা ফাঁকা ঠেকে
কিন্তু তখনই বা হয়েছে কি? আসল কথা পারলেন এলোকেশী ছেলেকে খেতে দিয়ে পিদ্দিমের শুলতে উচকে পা ছড়িয়ে বসে। সে মুখ দেখে বুক কেঁপে উঠল নবকুমারের। আমি এই তোকে বলে রাখছি নবা, শেষ পেশ একটা চিঠি চামারটাকে দেওয়াবো কর্তাকে দিয়ে, তাতেও যদি মেয়ে না পাঠায় এই সামনের অগ্রাণী তোর আবার বিয়ে দেব। আবার বিয়ে? মা কি আজকে বুক ধরাস ধরাস করিয়েই মারবে নবকুমারকে? আবার বিয়ে? তার মানে আবার আরেকবার নবকুমারকে নিয়ে সেই নকরা ছকরা খেলা, আবার আরেকটা বাড়িতে গিয়ে সেই সম্প্রদান, সেই বাসর, সেই কানমোলা, সেই ঘাম। ঘাটটা প্রায় পাতের সঙ্গে ঠেকে যায় নবকুমারের। মুখ দিয়ে কথাও বেরোয় না, মুখের মধ্যে ভাতের গ্রাসও ঢোকে না। হঠাৎ এক সময় কটূক্তি থামিয়ে এলোকেশী বলেন, খাচ্ছিস কই? খাচ্ছি তো। এতক্ষণে অস্ফুটে একটা কথা বলে নবকুমার এবং বাক্যের সত্যতা রক্ষার্থে একরাশ ভাত ঠেলে ঠুলে মুখের মধ্যে চালান দেয়। এবার সদু বা সৌদামিনীর রঙ্গমঞ্চে আবির্ভাব। মাটির সরায় এক সরা ধোঁয়া ওঠা গরম ভাত নিয়ে এসে অবাক গলায় বলে ওঠে সে, ও মা, কি যেখানকার ভাত সেখানে পড়ে এতক্ষণ কি করলি রে নবু? খাচ্ছি তো। আরো একবার পূর্ব কথা এবং পূর্বোক্ত কাজের পুনরাবৃত্তি করে নবকুমার। দিয়ে যায় আর দুটো? না না, আর নয়। ভরা মুখে হাত মুখ মাথা সব নেড়ে প্রতিবাদ জ্ঞাপন করে নবকুমার। খিদে নেই? নবকুমার আর একবার বলে, খাচ্ছি তো। এদিকে ঠেলে ওঠা চোখে জল আসতে চায়। খিদে আর থাকবে কোথা থেকে? এলোকেশী বলে ওঠে, শ্বশুরের নিন্দে করেছিস, একালের ছেলে তো। কিন্তু তোকে আবারও এই বলে রাখছি নবা, তোর দেমাকে শ্বশুরের ওই খাড়া নাক যদি না ভুঁয়ে ঘষতে দিই তো আমি কি বলেছি। বাপ বাপ বলে ওই মেয়ে ঘাড়ে করে নাকে খত দিতে দিতে আসে তো ভালো, নচেত আবার ছাদনা তলায় গিয়ে দাঁড়াতে হবে তোকে। এবার আর নবাবের বেটি আনবো না, গরিব গুরব ঘরের মেয়ে নিয়ে আসবো। ওই শোন, শুধু হেসে ওঠে, আর মুখ গোজ করে কিছু থাকবার টেরে নবু, আশ্বাস বাক্যি পেয়ে গেলি, এখন বড় বড় ধাবায় খেয়ে নে। বউ এলো না বলে মনের দুঃখে নবু অমন সরল পুঁটি টকটায় ভালো করে খেলো না, দেখেছো মামি? সবসময় ন্যাকড়া করিস না শুধু, এলোকেশী বেজার মুখে বলে। 24 ঘন্টা হাসি মস্করা ভালো বা লাগে, প্রাণী কিসের যে এত উল্লাস তাও তো বুঝি না। কথাটা সত্যি, উল্লাস আসবার কথা সদুর নয়, তবু আসে, তবু রং তামাশা করে শুধু, হি হি করে হাসে। কিন্তু হাসি আসে কি করে শুধু নিজেই কি ছাই জানে। হয়তো এ জগতে একমাত্র ওইটুকুই তার নিজের একতারে আছে বলে আনায়। দুর্ভাগ্যকে বুড়ো আঙুল দেখিয়ে হি হি করে হেসে বেড়ায় সে, বুকের পাথরখানা ঠেলে ফেলে দিতে। অবিরত ওই পাথরখানা বুকে বইতে হলে কি ঘুরে ফিরে আর অসুরের মতো খেটে বেড়াতে পারত? গা শুদ্ধ সবাই তো ধিক্কার দেয় সদুর ভাগ্যকে, সবাই তো জানে সদুকে বরে নেয় না অকারণ, শুধু খেয়ালের বশে সদুকে সদুর বর ত্যাগ করেছে। স্বভাব চরিত্র খারাপ তো অনেকেরই থাকে, পরিবারকে ত্যাগ আর কজন করে? সদুর মা নেই, বাপ নেই, আজন্ম মামার বাড়ি মানুষ। মামা 2-3 বার চেষ্টা করে শ্বশুর বাড়ি রেখে এসেছিল তাকে, কিন্তু কিছুতেই নিজের আসন দখল করতে পেরে উঠল না হতভাগ্য মেয়েটা। দুর্ব্যবহারের চোটে পালিয়ে আসতে পথ পায়নি, তদবধি আবার এই মামার বাড়িতেই স্থিতি। তাছাড়া উপায় কি? মামার বাড়িতে আছে, দুবেলা হেসেল ঠেলছে, জুতো চণ্ডী সব নাড়ছে, আর মামির মুখ নাড়া খাচ্ছে। তবু সে হাসে। বলিহারি বলিহারি যায় বাবা, মামি বলে, পাড়া শুদ্ধ সবাই বলে। শুনে শুনে নবকুমারেরও এখন ধারণা হয়ে গেছে হাসিটা সদুদের পক্ষে গর্হিত, তাই সে হাসি ঠাট্টায় কোনোদিনই তেমন করে যোগ দিতে পারে না। আর আজকের কথা তো স্বতন্ত্রই, আজকের হাসি ঠাট্টার বিষয়বস্তু তো নবকুমার নিজে। দুধটা আনবি না দাঁড়িয়ে রঙ্গ করবি? ধমকে ওঠেন এলোকেশী। ছেলের কোলের গোড়ায় ভাতের থালাটি বসিয়ে দেওয়া ছাড়া আর বেশি নড়াচড়া করেন না এলোকেশী। দ্বিতীয়বার যা কিছু লাগে
শুধু শুধু হাঁ, মস্ত সুবিধে। শুধু বিধবা পুষ্যি নয়, বিধবা হলে তো এক মহা ঝঞ্ঝাট, রাত্রিরে আঁশ এসেলের ভাত দেওয়া যায় না। এক্ষেত্রে আর কোনো দ্বিধা দায় নেই। বড় বড় সরলপুটির টক শুধু তো নিজেও একটু খাবে, অতএব কুটুক, বাছুক, রাঁধুক। কর্তা নীলাম্বর বাড়ুজ্যের বয়স যাই হোক, রাতে ভাত খাওয়া ছেড়েছেন তিনি অনেকদিন। ঘরের গরুর খাঁটি দুধ ১.৫ সের খানেককে মেরে আধসের করে সর পরিয়ে রাখা হয়। তাতেই বাড়িতে ভাজা টাটকা খই ফেলে গোটা আষ্টেক মনোহরা মেখে আহার সারেন নীলাম্বর। সে সারা তার সন্ধ্যান্নিক সেরে ওঠার সঙ্গে সঙ্গেই হয়, নবু মাস্টারের কাছে পড়ে ফেরার আগে। আবার তিনি যখন বেরিয়ে ফেরেন, নবু তখন অর্ধেক রাত্রি। কাজেই এ বেলায় বাপে ছেলেতে দেখাই হয় না। ছেলের যে এক বেয়ারা খেয়াল হয়েছে ইংরেজি শিখবে। ওই ম্লেচ্ছের ভাষা শিখে কি চতুর্বর্গ লাভ হবে কে জানে। তবু খুব একটা বাধাও দেননি নবকুমারের স্নেহশীল পিতা। বলেছেন, ইচ্ছে হয়েছে পড়ুক। আসল নষ্টের গোড়া তো ওই ভবতোষ বিশ্বাসটা। কলকাতা থেকে ইংরেজি শিখে এসে গাঁয়ে এখন স্কুল খোলা হয়েছে বাবুর। সকাল বিকেল দুবেলা স্কুল বসায়। গাঁয়ের ছোড়াগুলোকে খ্যাপানোর গুরু, কানে মন্ত্র দিচ্ছে। ইংরেজি না শিখলে নাকি উন্নতি নেই। শিখে কলকাতায় গিয়ে হাজির হতে পারলে সাহেবের অফিসে মোটা মাইনের চাকরি অপধারিত। ছুটছে সবাই ওর স্কুলে। চালাকের রাজা ভবতোষ ফার্স্ট বুক, সেকেন্ড বুক, কত সব শক্ত বই কিনে এনেছে কলকাতা থেকে। তাই থেকে পড়িয়ে পড়িয়ে বিদ্যে দিগ্গজ করছে সবাইকে। বামুনের ঘরের ছেলেগুলো যাচ্ছে শুদ্ধুরের কাছে বিদ্যে নিতে, কলি পূর্ণ হতে আর কতই বা বাকি। তবু ছেলেকে বাধা দেননি নীলাম্বর, কলির তালেই চলেছেন। শুধু ওই ম্লেচ্ছ ভাষা শিখে আসা জামা কাপড়গুলো ঘরে তোলে না, পরে কিছু ছোঁয় না, ছেড়ে হাত পা ধুয়ে গঙ্গা জল স্পর্শ করে এই পর্যন্ত। নবকুমারকে খাইয়ে মামি ভাগ্নি দুজনে রান্নাঘরে বসে পড়ে খেতে। ওরা তো আর ভাত বেড়ে পিঁড়ি পেতে খাবে না, কাঁসি গামলা যাতে তাতে খেয়ে নেবে মাটিতে থেবড়ে বসে। তা এ সময়টা গল্প চলে ভালো। ফিহাত ধমক দিলেও ভাগ্নিকে নইলে চলেও না এলোকেশির। কথা কইবার সঙ্গী বলতে দ্বিতীয় আর কে? খাওয়ার পর রান্নাঘর ধোয়ার ভার সৌদামিনীর। ঘর ধুয়ে পরদিনের জন্য রান্নার কাঠ গুছিয়ে চকমকি ঠিক করে রেখে কাজ করা কাপড় কেচে তবে শুতে যায় শুধু। শোবার জন্যে তার নামে একটা ঘর আছে বটে, বিছানাও আছে, কিন্তু সে ঘরে সে বিছানায় কতটুকুই বা শুতে পায় সে? নীলাম্বর যতক্ষণ না আসেন এলোকেশীকে আগলাতে হয়, কারণ এলোকেশীর বড় ভূতের ভয়। নীলাম্বর আসার পর তার জল চায় কিনা, তামাক চায় কিনা খোঁজ খবর করে তবে সদূর ছুটি। তবে সে ছুটিটা প্রায় রাতের আধখানা গড়িয়ে গিয়ে হয়। অবশ্যই তারপর বাকি রাতটা সদুকে কে আগলাবে এ প্রশ্ন ওঠে না। সদু তো সদু, ওকে যদি এ নিয়ে আক্ষেপ প্রশ্ন করো নিশ্চয়ই হেসে উঠে বলবে, ভূতই আমায় আগলায়, জানো না আমি যে শাঁকচুন্নি। তবু সদু মামিকে ভালোবাসে, মামাকে ভক্তি সমীহ করে, নবকুমারকে প্রাণ তুল্য দেখে। আর এই ৩২ বছরের জীবনে ভালোবাসার, ভক্তি করবার, স্নেহ করবার জন্যে পেলই বার কাকে? ভোরবেলায় ঘুমটা ভেঙে গেল, কারণটা কিছু মনে নেই। তবু যেন মনে হলো নবকুমারের বুকটায় কি একটা পাষাণ ভার চেপে রয়েছে, যেন আস্ত একটা পাহাড়ি কেউ বুকের ওপর বসিয়ে দিয়েছে কোন ফাঁকে। রাত্রে ঘুমের মধ্যেও ছিল যেন কি এক আতঙ্কের স্বপ্ন। একটুক্ষণ পর খোলা জানলার দিকে চেয়ে বসে থাকতে থাকতে সব মনে পড়ল। মনে পড়ল মায়ের শপথ বাণী, মনে পড়ে হাত পা ছেড়ে এলো। ধীরে ধীরে উঠে পড়ল, বেরিয়ে এলো ঘর থেকে কোঁচার খুঁটটা গায়ে দিয়ে। ভোরের দিকে বেশ শীত শীত পড়ে গেছে, আর শরৎকালের সকালের এই গা শিরশিরে হাওয়াটাই তো কোন উধাও পাথারে মনটাকে ছুটিয়ে নিয়ে যায়।
বাইরে এসে দেখল সৌদামিনী উঠোনে ছড়া ঝাঁট দিচ্ছে। কাছে গিয়ে বলল, মা ওঠেনি সদুদি? মামি? সকালবেলায় হেসে গড়িয়ে পড়ে সৌদামিনী। মামি আবার এমন সময় কবে ওঠে রে নবু? ভোর ঠাকুরের সঙ্গে যে মামির বিরোধ। খচখচ ঝাঁটা চালাতে চালাতে বলে শুধু, সরে দাঁড়া নবু, ধুলো লাগবে। লাগুককে বলে বরং কাছেই সরে এলো নবকুমার। কাছে এসে হঠাৎ শীতকালে জলে ঝাঁপিয়ে পড়ার ভঙ্গিতে বলে উঠল, সদুদি তুমি মাকে বলে দিও, ওসব পারবো টারবোটা। ঝাঁট বন্ধ হলো সৌদামিনীর। চোখ গোল গোল করে বলল, কি বলে দেব মামিকে? কি পারবি না? ওইসব নবকুমার বলে ওঠে। শুনলে তো কাল নিচের কানে, আবার শুধোচ্ছ কেন? না, তুই আমায় অথই জলে ফেললি নবু। কালকের দিনভর কত কথাই তো শুনেছি, কোনটা তোর মনে গিথে আছে তা কেমন করে বুঝবো? আহ, আচ্ছা জ্বালায় ফেললে তো। নাপিত খুঁড়ের ব্যাপারে রেগে গিয়ে মা যা বললো মনে নেই তোমার? ও হরি, তাই বল। তোর আবার বিয়ে দেবে এই কথা তো? ফের সুদূর সেই হিহি হাসি। সেই চিন্তায় রাতভর ঘুমুসটি বুঝি? নাকি সেই ঠাকুর ঘরে কে না আমি তো কলা খাইনি তাই? মামি পাছে প্রীতিজ্ঞে বিস্মরণ হয়ে যায়, তাই আমি পারবো না, আমি করব না বলে স্মরণ করিয়ে দিতে এসেছিস? আহ সদুদি, ভালো হবে না বলছি। আমি এই তোমায় বলে রাখছি, ওসব পারবো না। আবার ওই কানমোলা টানমোলা, ওরে বাবা। শুধু ফের হাতের কাজে মনোনিবেশ করে বলে, তা আমায় বলে কি হবে? মামিকে বল। আমি বলবো? আমি বলবো মাকে? শুধু হাসতে হাসতে বলে, বলবি না কেন? ডাগর হয়েছিস, সাহস হচ্ছে না? মার কাছে সাহস? এই তোমায় বলছি সদুদি, আমি তোমার কাছে বলে খালাস, যা বিহিত করার তুমি করবে। সৌদামিনী ফের হাত থামিয়ে বলে, বেশ, বলবো মামিকে। নবুর আমাদের প্রথম পক্ষের ওপর বড্ড আঁতের টান, ওকে ত্যাগ দিয়ে অন্যত্তর বিয়ে করবে না। সদুদি, ভালো হবে না বলছি। বলি আবার এইসব ভুতুরে কাণ্ড দরকার কি? নাই বা পাঠালো কেউ বে, পরের ঘরের মেয়ে নইলে বুঝি সংসার চলে না? কই আর চলে? শুধু হাত মুখ নেড়ে বলে, চললে আর এই আদি অন্তকাল ধরে মানুষে ওইসব ভুতুরে কাণ্ড করতো না, বুঝলি রে নবু? এরপর ওই পরের ঘরের মেয়ে জগতের সেরা আপন হবে, ছাই হবে। ঝোঁকের মাথায় বলে ফেলে নবকুমার। কই, জামাইবাবুর তো হলো না? সদুর উচ্ছ্বাস কমে, একটু গম্ভীর হয়ে গিয়ে বলে, ও কথা বাদ দে। আমার মতন ছাই পোড়া কপাল যেন অতিবতর শত্রুরও না হয়। নবকুমার সদুর ভাবান্তরে ঈষৎ থতমত খেয়ে বলে, আমি কিছু ভেবে বলিনি সদুদি, কিন্তু যা বললাম তোমাকে আমার রক্ষেকর্তা হতে হবে। বেশ, বলবো মামিকে। যা দেখছি দুঘা ঝ্যাঁটা আছে ললাটে। তা সদুর কথা মিথ্যা নয়, এলোকেশী সেই ব্যবস্থাই করেন। তবে ললাটের ঝাঁটাটা দৃশ্যমান নয়, এই যা, শব্দ অদৃশ্য। তবু এলোকেশী যখন কথার তুবড়ি ছোটান, তার মুখ থেকে আগুনের হলকার মতো দৃশ্যমানে কিছু বার হচ্ছে বুঝি। শাক বাঁচতে বাঁচতে কথাটা পেরেছিল সৌদামিনী। ওগো মামি, তুমি তো বলছো ওরা পত্তরপাট মেয়ে না পাঠালে তুমি আবার ছেলের বিয়ে দেবে। এদিকে ছেলে তো বেঁকে বসে আছে। কি কি বললি? মুহূর্তে অগ্নিকাণ্ড ঘটে গেল। সদুকে ন ভূত ন ভবিষ্যতি করে গাল দিয়ে ঘোষণা করলেন এলোকেশী, যে আমার খেয়ে আমার পরে আমার সংসার ভাঙবার তাল খুঁজবে তাকে ঝেঁটিয়ে দূর করে দেবো, তাই বলে রাখছি। শুধু আমার ছেলেকে কানে বিষমন্তর দিয়ে পর করে দিতে চাস লক্ষ্মীচারি? উঠুক তোর মামা আন্নিক করে, দেখাচ্ছি মজা। শুধু প্রতিবাদও করে না, নিজের সাফাইও গায় না, এবং প্রশ্নও তোলে না তার অপরাধ কোথায়। এমনকি তার মুখ দেখে এই মনে হয় এই বাক্যবাণের লক্ষ্য বুঝি তার অপরিচিত কেউ। নীলাম্বর আহ্নিক সেরে উঠে বাইরে এসে তামার কুশিতে সূর্যার্ঘ নিবেদন করে কুশিটা মাটিতে উপুর করে আরেক দফা সূর্য প্রণাম সেরে মুখ ফিরিয়ে দাঁড়াতেই এলোকেশী দুধকলা দিয়ে কালসাপ পোষার নজির তুলে স্বামীকে অবহিত করিয়ে দিয়ে বলেন, তুমি যদি এই দণ্ডে চিঠি লিখে রওনা না করে দেবে তবে আমার মাথা খাবে। নীলাম্বর
আহা করে উঠে বলেন, দিব্যি গালাগালির কি আছে? পত্র লিখছি, কিন্তু পাঠাবার কি হবে তাই ভাবছি। নাপিত বউ তো কেন, গায়ে কি ও ভিন্ন আর মানুষ নাই? রাখাল তো গেছিল সেবার। রাখাল যাবে, কিন্তু অতখানি পথ একেবারে একলা, তাই ভাবছি তাহলে গোবিন্দ আচার্যের ছেলে গোপনাকে পাঠাও, গাজার পয়সা দিলে রাজি হয়ে যাবে। গোপনাকে কুটুম বাড়ি পাঠাবো? কি বলতে কি বলে আসবে, আসুক না। এলোকেশী বীর তর্পে বলে, ওই গেঁজেলের কটু বাক্যিতে যদি মিনসের চৈতন্য হয়, তারপর দেখি কেমন সোহাগিনী মেয়ে নিয়ে ঘরে বসে থাকতে পারে। গোপনাকে এও বলে দেব, ওখানে আশেপাশে কুলিনের মেয়ের সন্ধান পাই কিনা দেখে আসতে, নাকি সামনে হলেই ভালো হয়। নীলাম্বর আর কথা বাড়ার না, কাগজ কলম নিয়ে বসেন এবং অনেক মুসাবিদান্তে একখানি চিঠির খসড়া করেও ফেলেন। তাতে এই কথাই বিশদ বোঝানো থাকে, রামকালী যদি পূর্বজিৎ বজায় রাখতে চান, তার কপালে অশেষ দুঃখ আছে। ছেলের তো আবার বিয়ে দেবেনি এরা, তাছাড়া আরও যা করবেন ক্রমশ প্রকাশ্য। রীতিমতো ভয় দেখানো চিঠি। পত্রের ভাব ও ভাষায় এলোকেশী প্রীতি প্রকাশ করেন। অতএব নীলাম্বর তৎপর হন পাঠাবার চেষ্টায়, কিন্তু মনে তার দুশ্চিন্তা। রামকালীর একমাত্র মেয়ে সত্যবতী, বেশি টান কষলে দড়ি না ছিঁড়ে যায়। এত কথার কিছুই নবকুমার জানে না। সে স্কুলে। বেলায় যখন ফিরল, সদুর কাছে গিয়ে আগে দাঁড়ালো। সদু দিয়ে তেল। সদু কলায় করে তেল এনে ওর হাতে দিয়ে বলে, দেখলি তো, বললাম কাজ কিছু হবে না, শুধু আমার কপালে ঝ্যাঁটা। তাই হলো, তোর শ্বশুরের মৃত্যুবান তৈরি। এতক্ষণে বোধহয় পাঠানো হয়ে গেল। যদি বা দুদিন দেরি হতো, তোর অমত শুনে মামি একেবারে ধেই ধেই। হাতের তেল আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বেচারা নবকুমার। সদু বোধ করে ওর মুখভঙ্গি দেখে করুণা পরবশ হয়ে বলে, যাকগে, তুই আর ও নিয়ে মন উচ্চাটন করিস নে। দিতে হয় আরেকবার টোপর মাথায় দিবি, কত আর কষ্ট। তোর একটা বউ পেলেই হলো। তবে মনে নিচ্ছে এবার তালুই মশাই নরম হবে। যতই হোক মেয়ের বাপ। হঠাৎ নবকুমার একটা বেখাপ্পা এবং অবান্তর কথা বলে বসে, সাহেবরা শুধু একটা বিয়ে করে, কখনো অনেক বিয়ে করে না। ব্যাস, আর চাই কোথা। সদুর হাসির ধুম পড়ে যায়। ও মা, তাই নাকি? ও বুঝেছি, ওই সাহেবদের বই পড়ে তোরও সেই বুদ্ধি মাথায় ঢুকেছে। তা হ্যাঁ রে নবু, সাহেবরা যদি একটা বই বিয়ে না করে, তো বাকি মেমগুলোর কি দশা হয়? বিধাতা পুরুষ যখন পৃথিবী সৃষ্টি করেছিল, তখন একটা করে বেটা ছেলে আর 1.5 কুড়ি করে মেয়ে মানুষ করেছিল, এ তো জানিস। তাহলেই বল, বাকিগুলোর গতি কে করবে যদি একটা বই বিয়ে না করে? যত সব আজগুবি। যদিও নবকুমার মার আড়ালে বেশ সশব্দেই কথা বলে। পৃথিবী শুদ্ধ বেটা ছেলে বুঝি 1.5 কুড়ি করে। মুখের কথা মুখেই থাকে। রঙ্গস্থলে এলোকেশী দেখা দেন। বলি, নবা, চান করতে যেতে হবে কিনা? যখনই দুটোই এক হবে অমনি হাসি মশকরা। হ্যাঁ সদি, তোকেও বলি, ও কি তোর সমবয়সী? তা তো না, রাত দিন কেবল কানে কুমন্তর দেওয়া। রোশো, বউ একটা আসুক না ঘরে, হাঁড়ি গলায় গেঁথে দেবার লোক হোক একটা, তারপর তোকে একেবারে ঝেঁটিয়ে বিদেয় করি। মাতৃসন্নিধানে নবকুমারের সর্বদাই চোরের ভূমিকা। তাই সদুদির এই অপমানে তার প্রাণটা ছটফটিয়ে উঠলেও মুখ দিয়ে রা ফোটে না। কিন্তু আশ্চর্যের কথা এই, সদুর মুখের রেখায় কোনো ভাব বৈলক্ষণ্য ফুটে ওঠে না। সে যথাপূর্বং হাস্যবদনে নবুকে চোখ টিপে ইশারা করে, যার অর্থ এই, যা নাইতে যা, মামি খেপেছে। হাতের তেল তেলো থেকে সবটাই গড়িয়ে গেছে। তেলালো হাতটাই শুধু মাথায় ঘষতে ঘষতে সোজা কাঁচ দেখিতে চলে যায় নবু। আজ আর যেন খিড়কি পুকুরে মন ওঠে না। যেতে যেতে হঠাৎ সেই একদিনের দেখা শ্বশুরের ওপর ভারী রাগ এসে যায় নবকুমারে। এত ঝামেলার কিছুই তো হতো না যদি সেই মেয়েকে পাঠিয়ে দিতেন তিনি। বুকটায় শুধু পাষাণ ভারী নয়, যেন কাঁটাও দিচ্ছে। দূর ছাই।
আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস প্রথম প্রতিশ্রুতির 7ম পর্ব। যদি আপনাদের গল্প ভালো লেগে থাকে তাহলে আরো বেশি করে গল্প শুনুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো ভালো বই পড়ুন, অন্যদের বই পড়তে উৎসাহিত করুন। সকলে ভালো থাকুন, অন্যদের ভালো রাখুন। ধন্যবাদ।